রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি সঞ্জীব। আপনারা দেখছেন সন্ধ্যায়, অর্থাৎ সন্ধ্যে ৭টা মানেই কিন্তু বাংলার ভোটযুদ্ধ। এক্সপ্রেস নিউজের এই বিশেষ সন্ধ্যাকালীন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার সাথে আছেন আমার সহকর্মী আমার সাথে আছেন এই মুহূর্তে এক্সপ্রেস নিউজের নিউজ এডিটর ভাস্কর ধর স্যার আমাদের সাথে আছেন। আমরা সরাসরি কথা বলবো। আপনাকে অনেক অনেক স্বাগত ভাস্কর স্যার। ধন্যবাদ সঞ্জীব। স্বাগত জানানোর আর কি আছে, আমরা তো একসাথেই কাজকর্ম করছি। যাই হোক, নমস্কার আপনাদের সকলকে যারা বাংলার ভোটযুদ্ধ এই অনুষ্ঠান দেখছেন। আপনারা জানেন যে প্রতিদিন সন্ধে 7টা এক্সপ্রেস নিউজের এই সময়টা এই ভোটের আগের যে পর্ব, প্রাক নির্বাচনী পর্ব, ভোট কেন্দ্রিক অনুষ্ঠান, এবং একটু একটু করে এর ধাঁচার মধ্যেও কিছু পরিবর্তন আসছে। যেমন আমরা প্রত্যেক দিন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দলের যারা প্রার্থী রয়েছেন তাদেরকে নিয়ে আসি, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে আসি, কিন্তু এর সঙ্গে সঙ্গে আমরা শুরু করেছি জেলাওয়ারি আমাদের যারা সংবাদ প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে কথা বলা। জেলার হৃদস্পন্দন কি, জেলার মানুষের সমস্যা কি, যারা নির্বাচনে লড়াই করছেন যুযুধান প্রতিপক্ষ তারা ঠিক কোন প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে ভোট প্রার্থনা করছেন, এই যাবতীয় বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমি রয়েছি সঞ্জীব, তোমাকেও স্বাগতই জানাই। কেমন? একদম। তো কথা হচ্ছে যে আজ আমরা এই বাংলার ভোটযুদ্ধ অনুষ্ঠানে কোন কোন জেলাগুলোর দিকে নজর রাখবো, কেন, সেটাও একটু আমাদের দর্শকদের যদি তুমি জানাতে পারো। অবশ্যই, যেরকমটা তুমি বললে একদম আমরা চেষ্টা করবো বাঁকুড়া থেকে শুরু করবো আজকে। আমরা প্রত্যেকটা জেলায় বিশেষ করে খবর রাখবো, কিন্তু অবশ্যই বাঁকুড়া, মালদা বিশেষ করে আজকের কিন্তু একদম সরগরম হয়ে উঠেছে। কেন কি আমরা যেরকমটা জানি যে মালদায় কিন্তু পর জনসভা, রাহুল গান্ধী থেকে শুরু করে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু জনসভা আজকে হয়েছে, এবং সেই দিকে অবশ্যই আমরা নজর রাখবো। পাশাপাশি আমরা কিন্তু নজর রাখবো দক্ষিণ 24 পরগনার দিকেও কিন্তু রাখবো, কিন্তু তার আগে অবশ্যই আমরা নজর রাখবো দক্ষিণ দিনাজপুরের দিকে, তারপর অবশ্যই আমরা দুর্গাপুরের দিকেও নজর রাখবো। পরপর আমাদের জেলাগুলোর দিকে নজর রাখবো এবং সেখানে কি হয়েছে, সেখানে কিরকম বার্তা এবং কিরকম বার্তা পৌঁছে দিচ্ছে সাধারণ মানুষের কাছে একজন প্রার্থী, দল নির্বিশেষে সেখানকার মানুষজন কি প্রতিক্রিয়া দিচ্ছে, কি অবস্থা, আমরা কিন্তু পরপর সেই দিকে বিস্তারিত আলোচনায় আসবো ভাস্করদা। একেবারেই সঞ্জীব, তবে একটা বিষয় কি দেখো, এটা তো একটা সময়সীমা আছে, এই সময়সীমার মধ্যে সমস্ত জেলাগুলো তো একই দিনে কভার করা সম্ভব নয়। এমনকি একটা জেলার মধ্যেও এমন অনেক জায়গা রয়েছে যেখানে 32টা 33টা করে বিধানসভা আসন রয়েছে। একদমই তাই। সব আসনগুলো নিয়েও কথা একই দিনে বলে ফেলা সম্ভব নয়। তো যেমনটা সঞ্জীব জানালো যে মালদা আজ খুব হ্যাপনিং, অ্যাজ বিকজ কি মালদাতে আমরা দেখলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সেখানে বক্তব্য রেখেছেন, তার দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করেছেন। আবার একই সঙ্গে রাহুল গান্ধী কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারে অবতীর্ণ। আজই ছিল তার বঙ্গ রাজনীতিতে প্রচারের, এবারের 2026 বিধানসভা নির্বাচনের প্রাককালে নির্বাচনী প্রচারের প্রথম দিন। আবার শ্রমিক ভট্টাচার্য প্রচার করলেন। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস দলের তরফেও প্রচার চলছে, সুপ্রিমো রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আরও স্টার ক্যাম্পেনার যারা রয়েছেন তারা তাদের প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন। আজ এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো বাঁকুড়ার পরিস্থিতি ঠিক এই মুহূর্তে কেমন রয়েছে, মানে মানুষ ঠিক কি বলছেন, কি ইঙ্গিত অন্তত পাওয়া যাচ্ছে। আমরা জ্যোতিষী নই যে আগে বলে দেব যে এই ফলটা হতে চলেছে, কিন্তু মানুষের কথা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে দর্শকের দরবারে আমরা হাজির করবার চেষ্টা করব। মালদার দিকে তো যাবই আমরা, আমাদের প্রতিনিধি সানু ইসলাম মালদা থেকে থাকবেন, শাহজাহান আনসারি বাঁকুড়া থেকে থাকবেন, উত্তর 24 পরগনা নিয়েও আমরা কথা বলবো, আমাদের সাংবাদিক শর্মী থাকবেন, দক্ষিণ দিনাজপুর থেকে সঞ্জয় রায়। আমরা চেষ্টা করব সকলের সঙ্গে যোগাযোগ করার, যদি কোনো কারণে কোনো বিচ্যুতি ঘটে মার্জনা করবেন আশা করি। চলো শুরু করো বাঁকুড়া এই মুহূর্তে। হ্যাঁ,
ভাস্করদা, এই মুহূর্তে আমরা একদম টিভি স্ক্রিনে যেই চিত্র দেখতে পাচ্ছি, মালদা থেকে সরাসরি আমাদের প্রতিনিধি শানু ইসলাম আমাদের সেই চিত্র আমাদের অবশ্যই পাঠিয়েছেন, এবং সেই চিত্রই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। মানুষের উপচে পড়া ভিড় কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, এবং মানুষের মধ্যে কিন্তু একটা আগ্রহ, সেই রাহুল গান্ধী কখন স্টেজে আসবেন এবং তিনি বক্তব্য দেবেন, এবং দৃঢ় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আগে থেকে কিন্তু তারা অবশ্যই তাদের জায়গায় পৌঁছে গিয়েছে। সেই ভিড়ই আমাদের চোখে পড়ছে একদম এক্সপ্রেস নিউজে এক্সক্লুসিভ সেই চিত্র ভাস্করদা। দেখতে পাচ্ছি, এবং যেমন গরম রয়েছে আমাদের এখানে তো রয়েছে, হয়তো উত্তরে একটুখানি গরমটা কম এখানকার তুলনায়। একেবারে ভিড় ঠাসা মানুষ, সমাগম ব্যাপক বলতে যা বোঝায় তাই, সেই ছবি আমরা দেখলাম। আচ্ছা, আমরা বুঝতে পেরেছো সময়ের তো অল্পতা আছে, বাঁকুড়ার দিকে আমরা একদম মুভটা শুরু করি। বাঁকুড়া জেলা থেকে আমাদের সাংবাদিক শাহজাহান আনসারি, শাহজাহানের সঙ্গে কথা বলবো, সরাসরি জানবার চেষ্টা করব বাঁকুড়ার হাল হকিকত। তবে ওর সঙ্গে যোগাযোগ হতে হতে আমি একটুখানি কয়েকটা তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, বাঁকুড়া জেলা, এখানে বিধানসভা আসন হচ্ছে 12টা, এবং এই 12টা আসনে ঠিক কি পরিণতি হতে চলেছে। 8-4 আগের বারের পরিস্থিতি ছিল, এবার শোনা যাচ্ছে কেন এইরকমই একটা ব্যাপার যে বিজেপি থেকে ঘর ওয়াপসি হয়েছে, এবং অনেকে বলছেন, যেটা আমরা কিন্তু বলছি না, অনেকে যেটা বলছেন, মানুষের সঙ্গে কথা বলে যা জানতে পেরেছি, তাতে এবার 6-6 হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এটা বিশ্লেষণের মধ্যে বোঝার চেষ্টা করব যে সত্যি কি এখানকার পরিস্থিতিটা এরকমই হতে চলেছে 2026-এর বিধানসভা নির্বাচনে। যতটা সময় গেছে, উত্তরবঙ্গের কথা বললে পরে উত্তরবঙ্গকে তো বিজেপি একেবারে গড় করে ফেলতে চাইছে, এবং সেই রকমভাবে প্রচারও উত্তরবঙ্গে ঝড় বইছে একেবারে বলা যেতে পারে। বাঁকুড়ার মানুষের মূল সমস্যাগুলো কি, এবং কেন্দ্র ধরে ধরে যদি আলোচনা করি, তাহলে সেখানকার মানুষ কোন কোন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। নির্বাচিত জনপ্রতিনিধি যারা ছিলেন, বিজেপি যেমন বলে যে বিরোধী দলের থেকে নির্বাচিত হওয়া জনপ্রতিনিধি বা বিধায়ক, তার কাজের ক্ষেত্র নাকি অনেক সংকুচিত। শাসক দল তেমনটা বলে না, কিন্তু এই দোলাচলে পড়ে দুর্ভোগটা বাড়ে মানুষের। অর্থাৎ সমস্যা যা ছিল তা থেকেই যায়। জনপ্রতিনিধি তিনি আসেন, প্রতিশ্রুতি দেন, ভোট পর্ব মেটে জয়লাভ হয়ে গেলে তারপর নাকি যোগাযোগ থাকে না, আর এলাকার যা পরিস্থিতি, যা সমস্যা, যে তিমিরের সে তিমিরেই রয়ে যায়। আমাদের সাংবাদিক শাহজাহান আনসারি, শাহজাহানের সঙ্গে আমরা কথা বলবো আজ। মূলত দেখুন, 12টা বিধানসভা কেন্দ্র ধরে যদি এখন কথা বলি, তাহলে বাঁকুড়াতেই আজকে অনুষ্ঠানটা শেষ করে দিতে হবে। তা করছি না, বেছে বেছে কয়েকটা বিধানসভা কেন্দ্র নিয়ে কথা বলবো। ধরুন, বাঁকুড়া সদর নিয়ে আজ কথা বলবো, বর্জরা নিয়ে কথা বলবো, ছাতনা, শালতোড়া, এই 4-5টা বিধানসভা নিয়ে আজ কথা বলি। আশা করি একটা সামগ্রিক চিত্র বাঁকুড়ার এই 4টে আসন থেকে, বিধানসভা কেন্দ্র থেকে আলোচনার মধ্যে দিয়ে আমরা তুলে ধরতে পারবো। কি বলো সঞ্জীব? একদমই যেরকমটা আপনি বললেন যে বাঁকুড়ায় কিন্তু অবশ্যই কেন্দ্রবিন্দু সবগুলো যেরকমটা হবে না কভার, একদিনে তো অবশ্যই সম্ভব নয়। এই বিশেষ কিছু দিক, অর্থাৎ যেগুলো সদর থেকে শুরু করে ছাতনা অবধি, প্রত্যেকটাতে আমরা অবশ্যই চেষ্টা করব বিস্তারিত আলোচনা করার। অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের প্রতিনিধিরা। ভাস্করদা, প্রতিনিধিরা তো সঙ্গে থাকবেন। শাহজাহান এখনো পর্যন্ত তৈরি হয়েছেন কিনা, বা তার সঙ্গে যোগাযোগ সম্পন্ন করা গিয়েছে কিনা, আমি একটু বোঝার চেষ্টা করছি। তবে দেখো, শাহজাহান আমাদের সঙ্গে সরাসরি যোগ দেওয়ার আগে আমি বলি, বাঁকুড়ার মূল সমস্যাগুলো কোথায় কোথায় রয়েছে। কর্মসংস্থানের সমস্যা একটা আছে, কুটির শিল্প তার যথাযথ বিকাশ হচ্ছে না। বাঁকুড়ায় এমন কতগুলো জায়গা আছে যেখানকার কুটির শিল্পের কাজ শুধুমাত্র আমাদের রাজ্য নয়, রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশ বিদেশেও কিন্তু সমাদৃত। সেই কুটির শিল্পের কাজ কতখানি যথাযথভাবে হচ্ছে, বা তার সেই শিল্পগুলোকে কেন্দ্র করে সরকারি তরফে প্রোৎসাহন কেমন দেওয়া হচ্ছে, সেই দিকটা যেমন দেখার। তারপর হচ্ছে কর্মসংস্থানে বহিরাগত শ্রম নিয়োগ, স্থানীয় লোকজনের কাজের ব্যবস্থা না হওয়া, এটাও কিন্তু একটা মানুষের সমস্যার জায়গা। পানীয় জলের সমস্যা, সেচের সমস্যা। বাঁকুড়া জেলায় মূলত 70% মানুষই কিন্তু কৃষিজীবী, ছোট ছোট জমি, তার উপরেই কৃষিকাজ করে জীবন ধারণের ব্যবস্থা করতে হয়। আর এবার নয়, পরপর 2-3 বছর ধরে যা পরিস্থিতি, যে পরিমাণ আলু বাঁকুড়াতে উৎপাদিত হয়েছে, আমাদের রাজ্যের চাহিদা মেটানোর পরেও প্রায় 1,10,00,000 মেট্রিক টন
আলু উদ্বৃত্ত থেকেছে, সেই আলু বাইরে যদি সরবরাহ করা যেত বা পাঠানো যেত, তাহলে পরে যদি কিছুটা সুরাহার মুখ দেখতেন মানুষ, যে কোনো কারণেই হোক সেটা সম্ভব হয়নি। সংরক্ষণের যথাযথ ব্যবস্থা নেই, কোল্ড স্টোরেজ যথাযথ নেই, আর দামটা এত পড়ে গিয়েছে যে কৃষক মাঠ থেকে আর আলুই তোলেননি। কারণ যে পরিমাণ ফসল হয়েছে সেই আলু তুলে বস্তাজাত করে গুদামজাত করার যে খরচ, সেই খরচ কিন্তু চাষি পাচ্ছেন না। আমি তো এমনও শুনলাম যে 1 থেকে 1.5 টাকা কেজি দরে বিক্রি করা আলু কেনার লোক নেই। অথচ দেখুন খোলা বাজারে পরিস্থিতিটা কি, আপনারা কি ভাবতে পারেন যে 1-1.5 টাকায় আলু কিনতে পাওয়া যায়, কৃষকের কাছ থেকে কেনা হয়, কিন্তু পরিস্থিতি এমন যে এই দর। এবার ন্যূনতম যে মূল্য নির্ধারণ করা সরকারি তরফে, সেক্ষেত্রেও অনেক রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে শাসক দলকে। এবার শহর এবং গ্রাম শহর এবং গ্রামের মধ্যে উন্নয়নের ফারাক সেটা হচ্ছে, অনেকেই বলছেন, স্থানীয়রা বলছেন যে শহর কেন্দ্রিক উন্নয়নটা কিন্তু বাঁকুড়া সদর পেরিয়ে বাকি যে 11টি বিধানসভা কেন্দ্র আছে সেই সমস্ত জায়গাগুলোয় সমভাবে কিন্তু হয়নি। সমস্যা অনেক আছে। আর এটাও জানেন আপনারা যে বাঁকুড়া কিন্তু পিছিয়ে থাকা জেলাগুলোর মধ্যে অন্যতম একটা। জঙ্গলমহল সংলগ্ন এলাকা, আদিবাসী অধ্যুষিত এলাকা, এই সমস্ত জায়গার মানুষের তাদের নিজস্ব প্রতিদিনের সমস্যা, এইগুলো জানার। যে কোনো কারণেই হোক, দেখুন এতক্ষণ তো এতগুলো কথা বলে গেলাম, অনিবার্য কারণে আমাদের বাঁকুড়ার প্রতিনিধির সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই আমি চলে যাব উত্তর 24 পরগনায়, যেখানে আমাদের সাংবাদিক শর্মী পাল সঙ্গে রয়েছেন। এবং উত্তর 24 পরগনার কথা যদি বলি, আমাদের রাজ্যে যতগুলো জেলা আছে তার মধ্যে অন্যতম জেলা উত্তর 24 পরগনা, যেখানে কিনা 33টা বিধানসভা আসন। এবার বলুন, 12টার মধ্যে তো 4টা আসন নিয়ে কথা বলছিলাম, এখন 33টার মধ্যে কটা নিয়ে কথা বলবো? আমি দেখি শর্মীর সাথে যোগাযোগ করে শর্মী কি বলতে চাই, কটা আসন নিয়ে কথাবার্তা বলবে। শর্মী, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? একদম একদম আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ শর্মী, আমরা দেখতে পাচ্ছি শর্মীকে। শর্মী, তোমার কাছে জানতে চাইছি, দেখো উত্তর 24 পরগনা এই জেলায় 33টা বিধানসভা আসন রয়েছে। আমি আজকেই সব আসনগুলো নিয়ে তোমার কাছে জানতে চাইছি না, 3-4টে বিধানসভা কেন্দ্র, সেগুলো সম্পর্কে তুমি বলো, সেখানকার মানুষের সমস্যা সেটা একটু জানাও। আর শাসক দল যারা রয়েছেন, যারা জয়ী বিধায়ক ছিলেন, যারা অ্যাকচুয়ালি বিধায়ক ছিলেন, তারা স্থানীয় মানুষের সমস্যার সমাধানে কতখানি সদর্থক ভূমিকা রাখতে পেরেছেন, এই বিষয়টা প্রাথমিকভাবে তোমার কাছে জানতে চাইছি। শর্মী পাল, আমাদের সাংবাদিক, উত্তর 24 পরগনা থেকে। শর্মী। একদমই, উত্তর 24 পরগনাতে 33টা বিধানসভা রয়েছে এবং তার মধ্যে আজকে আমি মূলত বলবো বারাসাত সাব ডিভিশন এবং বনগাঁ সাব ডিভিশনের যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে, এর মধ্যে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে বনগাঁ সাব ডিভিশনের যে 4টে বিধানসভা, অর্থাৎ বাগদা, বনগাঁ উত্তর এবং বনগাঁ দক্ষিণ এবং গাইঘাটা। মূলত এই 4টে বিধানসভা কিন্তু মতুয়া ভোট কেন্দ্রিক বলা যেতে পারে। এই বিধানসভাগুলিতে মতুয়া ভোট যেটা রয়েছে সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। এবং যে এসআইআর হয়েছে, সেই এসআইআর এর ক্ষেত্রে কিন্তু যাদের নাম বাদ গিয়েছে তার মধ্যে সিংহভাগ মানুষ কিন্তু মতুয়া। সুতরাং এটা ধরা যেতে পারে, এবং যাদের নাম বাদ গিয়েছে তাদেরও একাংশের এটা দাবি যে বিজেপি বা কেন্দ্র সরকার যখন এসআইআর করেছিলেন তখন তারা মানুষকে এই আশ্বাস দিয়েছিলেন যে এসআইআর এর ফলে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী রোহিঙ্গা এদেরই মূলত ভোট বাদ যাবে, তারাই নাগরিকত্ব থেকে বাদ পড়বে। কিন্তু যারা এখানে বসবাস করছে দীর্ঘদিন ধরে, তাদের কোনো রকম কোনো সমস্যা হবে না, তারাও যথাযথ নাগরিকত্ব পাবে। কিন্তু সেই আশ্বাস মতো কিন্তু মানুষ তাদের মনের মতো কিন্তু সেই ফল হয়নি, তারা কিন্তু আশাচ্যুত হয়েছে একটু হলেও। সুতরাং তাদের কাছে যখন আমরা পৌঁছেছিলাম, তারা এটাই বলেছিলেন যে যে প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে এসআইআর করানো হয়েছিল, সেই প্রতিশ্রুতি কিন্তু কোথাও গিয়ে ভঙ্গ হয়েছে। এবং এখান থেকে কিন্তু মানুষ একটু হলেও কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপির থেকে ফিরে একবারের জন্যও কিন্তু তৃণমূলের দিকে অর্থাৎ রাজ্য সরকারের দিকে তাকাবে। আমরা দেখে এসেছি গত বিধানসভা ভোটগুলোতেও কিন্তু বনগাঁর এই যে 4টে বিধানসভা রয়েছে,
সেখানে কিন্তু বিজেপি বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। তো সেক্ষেত্রে এবারে এই যে আসন্ন নির্বাচন রয়েছে সেখানে কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এসআইআর এবং মতুয়া ভোট, যে এবারের ভোট ঠিক কোন দিকে যাবে। বেশ, শর্মি, তুমি আমাদের সঙ্গে থাকো। আজ তুমি কিছু মানুষজনের সঙ্গে কথা বলেছিলে, তাদের কাছ থেকে জানতে চেয়েছিলে তারা এবারের নির্বাচন নিয়ে ঠিক কি ভাবছেন। আমরা মানুষের সেই প্রতিক্রিয়াগুলো একটু দেখিয়ে নিয়ে এই অনুষ্ঠানে তোমার কাছে আবারও আসছি এবং তোমার কাছে জানতে চাইবো যে এই এসআইআর অথবা ধরো মতুয়া ভোটারদের কথা যে কথা বলছো এবং যে ইঙ্গিতটা তুমি দিতে চাইছো যে এবার আর গেরুয়া আবির নয়, সবুজ আবির উঠতে পারে, তুমি অন্তত এই 4টা কেন্দ্রের কথা যা বলছো আরেকটু বিস্তারিত জানতে চাইবো। এখানকার মানুষের আর সমস্যা কি রয়েছে, সেই সমস্যার প্রতিবিধান কতখানি হয়েছে, কারণ তুমি যেটা বললে যে স্পষ্ট এটা বোঝা যাচ্ছে যে মানুষ কিছুটা হলেও আশাহত হয়েছেন। এখন সার্বিকভাবে তারা কতটা আশাহত, তাদের প্রাপ্তি অপ্রাপ্তির মধ্যে কতটা ফারাক থেকে গেছে, সে বিষয়গুলো তো ইভিএমে জানা যাবে এবং সার্বিকভাবে 4 তারিখ আমরা স্পষ্টভাবে তা জানতেই পারবো। তুমি সঙ্গে থাকো, আমরা সেই প্রতিক্রিয়াগুলো একটু চালিয়ে নিই যা তুমি আজ মানুষের সঙ্গে কথা বলে প্রতিক্রিয়াগুলো পেয়েছো, সেগুলো একটু দেখে নিই, তারপর আবারও তোমার কাছে ফিরছি শর্মী। আসন্ন বিধানসভা নির্বাচন এবং এই বিধানসভা নির্বাচন ঘিরে কি বলছে সাধারণ মানুষ, কোন দিকে পাল্লা ভারী হবে, কে জিতে নেবে মানুষের মন। আসুন কথা বলে নেব আজকে বারাসাতের সাধারণ মানুষের কাছে যে কি কি সমস্যা তাদের ছিল এবং কি কি সমস্যা সমাধান হয়েছে এবং কি কি সমস্যার সমাধান হওয়া এখনো বাকি আছে এবং সাধারণ মানুষ ঠিক কার ওপরে ভরসা রাখছে এবারে। কি মনে হচ্ছে কার উপরে আস্থা রাখতে পারবে, তৃণমূল না বিজেপি? বিজেপি তো অবশ্যই। 15 বছর দেখলাম এই অপদত্ত অসভ্য বর্বর সরকারকে, যেখানে রাত 8টা পর মহিলারা বেরাতে ইতস্তত বোধ করে, নিরাপত্তাহীনতা ভোগে, সেক্ষেত্রে তো বিজেপিকে অবশ্যই চাইছি আমরা। বারাসাতে এতদিন ধরে চিরঞ্জিত চক্রবর্তী উনি ছিলেন বিধায়ক হিসেবে, কি কি কাজ করেছে এবং কি ওনাকে তো দেখাই পাওয়া যায়নি। কোনো ক্লাবে অনুষ্ঠান হলে ওনাকে নিয়ে আসতো টাকা দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে, তেল খরচা দিয়ে নিয়ে আসতো, ওনাকে দেখাই পাওয়া যায়নি। যা করতো চলছে সেটা লোকজন, দলের লোকজন করতো। এবারে বারাসাতে যারা রয়েছে তৃণমূল প্রার্থী এবং বিজেপি প্রার্থী, তাদেরকে নিয়ে আপনারা খুশি? তৃণমূল প্রার্থী সেই বহিরাগত মাফিয়ারা, দুর্বৃত্তশালী, সেই তুলনায় ভূমিপুত্র বারাসাতের মানুষ ভূমিপুত্রকে চাইছে। শঙ্কর চ্যাটার্জি ভূমিপুত্র, সেই সব শঙ্কর চ্যাটার্জিকে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করে এবং উনি জয়ী হবেন আমাদের আশা। কি মনে হচ্ছে বারাসাত কেন তৃণমূল ভূমিপুত্র প্রার্থী কেন করতে পারছে? দীর্ঘ 20 বছর ধরে গেছে বারাসাতে ভূমিপুত্র প্রার্থী হয়নি। কোনো কিছু দরকার হলে তাকে বাইরে যেতে হয়, নাহলে তৃণমূল দাবিদারি করতে হয়, তৃণমূল নেতাদের কাছে যেতে হয়। সেই কারণে বাংলার মানুষ বারাসাতবাসী ভূমিপুত্রকে চাইছে। কি কি বারাসাতের সাধারণ নাগরিক হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে কি চাইছেন? চাইছি যে উন্নয়ন এতদিন ধরে দেখেছি আমরা তৃণমূল সরকারের নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে সেটাই আমরা আবারও চাইছি, তৃণমূল সরকারের সেই উন্নয়ন আবার চাই। বারাসাতে কি কি উন্নয়ন হয়েছে আর কি কি উন্নয়ন বাকি আছে বলে মনে করেন? বারাসাতে আমার মনে হয় প্রায় সবই কমপ্লিট। বারাসাত হাসপাতাল এখন মেডিকেল কলেজে পরিণত হয়েছে, প্রতি রাস্তা রাস্তা আলো রয়েছে, রাস্তা কমপ্লিট আছে আমাদের। আমরা যেখানে থাকছি সুরক্ষায় থাকছি, সিসিটিভি লাগানো হয়েছে পুরো বারাসাত জুড়ে, নিকাশি ব্যবস্থা ঠিক করা হয়েছে, প্রায় সবই হয়েছে। এবং যেগুলো যেগুলো বাকি আছে আমার মনে হয় একজন সাধারণ মানুষ হিসেবে আগামীতে হয়তো সরকার সেটা পূরণ করে দেবে আমাদের। নাগরিক হিসেবে কিভাবে দেখছেন কি কি উন্নয়ন বাকি রয়েছে আর কি কি হয়েছে? উন্নয়ন দেখুন, বাকি আছে বলতে গেলে এখানে কর্মসংস্থানের খুবই অভাব। ছেলেমেয়েরা শিক্ষাগত যোগ্যতা আছে কিন্তু কোনো কর্মসংস্থান পাচ্ছে না। নারী সুরক্ষা নেই, রাত্রেবেলা নিয়ম করে দিয়েছে যে রাত 12টার পর বেরোনো যাবে না, এটা কোনো কথা নয়, 8টার পর বেরোনো যাবে না। এরকম মানে বিভিন্ন বিষয় দেখা যাচ্ছে যেগুলো ঠিক নয়। আর উন্নতির দিক থেকে বলতে গেলে সেরকম উন্নতি আমার চোখেতে কিছু পড়ছে না, যেটা সরকার করছে। তো এর জন্য সরকার পাল্টানোর খুবই দরকার। ইয়াং জেনারেশনের কাছে ভাতা নাকি চাকরি কোনটা আগে? অবশ্যই চাকরি। ভাতা দিয়ে মানুষের সংসার কদিন চলবে? 1500 টাকা দিয়ে বছরে 18,000 টাকা হয়, সেটা দিয়ে তো কোনো সংসার চলবে না। একটা ছেলে কি চায় জীবনে? না হয় একটা ব্যবসা করে খাবে, না হয় চাকরি করে খাবে। তো অবশ্যই এখানে একটা চাকরির দরকার, যাতে ছেলেরা মাথা উঁচু করে বাঁচতে পারে। এটাই দরকার আমার সরকারের কাছে, এটাই আমার বিনোদ।
রাস্তাঘাটে চলতে বারাসাতে যে ট্রাফিক জ্যাম সেটা বারবার উঠে এসছে, বিভিন্ন প্রার্থীও এই বিষয়ে অভিযোগ জানিয়েছে, সাধারণ মানুষও অভিযোগ জানিয়েছে, কিভাবে দেখছেন? ট্রাফিক জ্যাম বলতে গেলে দেখা যাচ্ছে যে সিভিক পুলিশ যারা আছেন উনি অনেক সময় দেখা যাচ্ছে সব গাড়ির থেকে কিছু না কিছু চাইছে, কোনো না কোনো ভাড়া চাইছে। এটা তো ঠিক নয়, এরকম প্রচুর ভিডিও দেখা গেছে। তো আমাদের এই পুলিশের এই ব্যবস্থাটাকে চেঞ্জ করা দরকার, যাতে মানুষ সুসফলে মানে ট্রাভেল করতে পারে। আপনার নাম? আমার নাম অর্ঘ সমাজদার। নমস্কার দাদা। নমস্কার। বারাসাতের একজন সচেতন নাগরিক হিসেবে আপনি কিভাবে দেখছেন যে বারাসাতে কে এগিয়ে যাবে, মানুষ কাকে ভোট দেবে? দেখুন, তৃণমূলকে তো ভোট দেওয়ার কোনো জায়গা নেই, কারণ বিগত 15 বছরে তৃণমূলের কিনে আমাদের যে অভিজ্ঞতা বারাসাতের মানুষের, বহিরাগত বিধায়ক আগেও ছিল, এবারও বহিরাগত প্রার্থী করেছে। বারাসাতের একজনের স্থানীয় এমন লোক নেই তৃণমূলে যাকে তৃণমূল প্রার্থী করতে পারে, এত বছরে এরকম একটা প্রার্থী খুঁজে পায়নি। ফলে বারাসাতের মানুষ নিশ্চয়ই স্থানীয় প্রার্থীর ওপরেই ভরসা বা আশ্বাস রাখবে, এলাকার মানুষকেই প্রার্থী হিসেবে চাইবে, বারাসাতের মানুষকে। তো সুতরাং সেই জায়গাটা রয়েছে। পাশাপাশি বারাসাতে আজ যা পরিস্থিতি, নোংরা দুর্গন্ধ সারা বারাসাত জুড়ে মানে ছেয়ে আছে, ভ্যাট সমস্যার কোনো সমাধান নেই, এই একটা সমস্যা রয়েছে। রাস্তাঘাট ভেঙে যাচ্ছে, এখানে মোটামুটি দেখবেন 10 মিনিট বৃষ্টি হলে 2 ঘন্টা জল জমে থাকে, আর 1 ঘন্টা বৃষ্টি হলে 1 দিন জল জমে থাকে। এই হলো বারাসাতের পরিস্থিতি। তো এই জায়গায় দাঁড়িয়ে বারাসাতের মানুষ অবশ্যই তৃণমূলকে সরাবে, আমরা তো সেটাই চাইছি বারাসাতের মানুষ হিসেবে, তৃণমূলকে সরাতে এবং পরিবর্তন আনতে চাইছি। বারাসাতে বর্তমানে যে বিজেপি প্রার্থী হয়েছেন উনি 2021-এও হয়েছিলেন, কিন্তু তখন জয়লাভ করেনি। তাহলে এটা কি বলতে পারবেন যে উনি এবারে জয়লাভ করবেন? 2021-এ তো মমতা ব্যানার্জি নন্দীগ্রামে হেরেছে, তাই এবার দাঁড়িয়েছে কেন? তাহলে মুখ্যমন্ত্রী হয়েছিল কেন? হারার পরে হারতেই পারে, জিততেই পারে। নির্বাচনে গণতন্ত্রে জয়ও আছে, পরাজয়ও আছে। একবার ফেল করলে কি সে পরের বার পরীক্ষা দিয়ে পাশ করবে না, এমন ব্যাপার আছে নাকি? আগের বার হেরেছে, এলাকায় পড়ে থেকেছে, এলাকার মানুষ এবার জিতবে। শর্মী, আমরা তো তোমার মানুষজনের সঙ্গে কথা বলা যে ছবি আমরা দেখলাম, তবে ছবিতে যা দেখছি তাতে করে একটা মিশ্র অনুভূতি হচ্ছে। শাসক দলের পক্ষে যেমন কথা রয়েছে, শাসক বিরোধী কথাবার্তাও রয়েছে। আমি তোমার কাছে ব্যক্তিগতভাবে জানতে চাইছি শর্মী, যে এই একটা সম্বৎসরের হিসেব যদি বলি, তোমার বারাসত বিধানসভা কেন্দ্রে মানুষ মূলত কি কি সমস্যা জর্জরিত? গ্রীষ্মের কথা যদি বলি, পানীয় জলের সমস্যা, এছাড়া আর কোনো সমস্যা আছে কিনা? ড্রেনেজ সিস্টেম নিয়ে কোনো সমস্যা আছে কিনা? একটু বৃষ্টি হলে জল জমে যায় কিনা? পাশাপাশি নাগরিক পরিষেবা থেকে মানুষ কতখানি বঞ্চিত বা কতখানি সুচারুভাবে নাগরিক পরিষেবা সচল রয়েছে বারাসত? একদমই, বারাসাত বিধানসভা এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর গোটা উত্তর 24 পরগনার মধ্যে। তো সেক্ষেত্রে বারাসাতের যে মানুষ, সেখান থেকে আমরা দু রকম মতামতই পেয়েছি। এক্ষেত্রে একটা বিষয় যেটা বলার, সেটা তৃণমূল প্রার্থী এবারে যিনি দাঁড়িয়েছেন আসন্ন নির্বাচনে, সব্যসাচী দত্ত, উনি নিজেও এই কথা বলেছেন এবং অভিযোগ জানিয়েছেন যে বারাসাতের ট্রাফিক সিস্টেম যা কিন্তু মাঝে মধ্যেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, বিশাল যানজট দেখা যায় গোটা বারাসাত শহর জুড়ে, এবং সেখানে বেড়েছে টোটোর দৌরাত্ম্য। তো সেক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা নেয় সিভিক ভলেন্টিয়ার। আর এক্ষেত্রেও আরেকটা বিষয় বলার, সেটি বারাসাত জেলা শাসক তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন যে ভোটের ঠিক 2 দিন আগে থেকে সিভিক ভলেন্টিয়ারদের রীতিমতো ছুটিতে পাঠানো হবে, তারা ভোটের কোন রকম ডিউটি করবেন না। সেক্ষেত্রে কিন্তু বারাসাতবাসী যারা যানজটের সম্মুখীন হচ্ছে, আবার অন্যদিকে একথা সত্য যে বর্ষার সময়তে কিন্তু বেশ কিছু অঞ্চল আছে যেখানে জল জমে এবং নিকাশি ব্যবস্থার যথেষ্ট সমস্যা রয়েছে। এবং গতবারের যিনি বিধায়ক ছিলেন, প্রচুর বারাসাতবাসীর এরকমও অভিযোগ আছে যে তাকে কখনো তারা দেখেনি, অর্থাৎ শুধুমাত্র প্রচার ছাড়া সেই বিধায়ককে বারাসাতবাসী কখনো দেখেননি, কখনো স্বচক্ষে তারা দেখেননি। আবার হ্যাঁ, আমরা কথা বলে এমনও উত্তর পেয়েছি যে মানুষের উন্নয়ন নিয়ে মানুষ যেটা দেখবে সেটা উন্নয়ন, মানুষ প্রার্থী দেখবেন না, এমন উত্তরও আমরা পেয়েছি। এবং এখানে দাঁড়িয়ে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কিন্তু বারাসাতে বর্তমানে তৃণমূল প্রার্থী এবং বিজেপি প্রার্থী, এই দুই দলের হাড্ডাহাড্ডি টক্কর যেমন চলছে, ঠিক তেমন
এখানে কিন্তু গোষ্ঠীর অন্দরেও নিত্য নতুন সমীকরণও বেরিয়ে এসেছে। আমরা দেখেছি শাসক দল যারা কিন্তু এবারে প্রচার একদম কোমর বেঁধে প্রচারে নেমেছে এবং তাদের মধ্যে একটা সাংগঠনিক ব্যাপার লক্ষ্য করা যায়। এবং বিজেপিতে আমরা দেখতে পেলাম ব্যাপক রকম একটা গোষ্ঠী কোন্দল, এবং সেক্ষেত্রে বারাসাতের বিজেপি নেতা তাপস মিত্র তিনি প্রথমে বিজেপি থেকে দলত্যাগ করলেন, পরবর্তীতে আবার তিনি বিজেপিতেই ফেরত গেলেন এবং তার মাঝেও কিন্তু তিনি নির্দলে প্রার্থী হিসেবে নমিনেশন জমা দিয়ে আবার সেটিকে উইথড্র করেছেন। তো এক্ষেত্রে নিত্য নতুন সমীকরণ কিন্তু বারাসাতবাসী দেখতে পেয়েছে। তো সেক্ষেত্রে আমরা দ্বিমত পেয়েছি এবং আসন্ন যে নির্বাচন সেখানে এখন দেখার যে বারাসাতবাসী, বারাসাত যে বিধানসভা, সেখানকার ভোট আসলে কোন দিকে যাবে, কোন দিকে পাল্লা ভারী হবে, সেটা এখন 4 তারিখের অপেক্ষায়। বেশ, দেখো তুমি বারাসতের যে কটা সমস্যার কথা উল্লেখ করলে, ব্যক্তিগতভাবে এগুলোর ভুক্তভোগী আমিও দেখেছি। তুমি যে যানজটের কথা উল্লেখ করলে, এই যানজট ব্যতি রেখে পানীয় জল সরবরাহ, ড্রেনেজ সিস্টেম বা অন্যান্য আর কোনো সমস্যা কি বিশেষভাবে মানুষকে ভাবায়? দলীয় কোন্দল বা অভ্যন্তরীণ বিবাদ এই বিষয়গুলোকে পাশে সরিয়ে রেখে, কারণ আমরা মানুষের কথা বলতে চাইছি, তাদের সমস্যার কথা তুলে ধরতে চাইছি। জনপ্রতিনিধিরা যদি এই দিকগুলো একটু নজর দেন তাহলে মানুষের জীবনটা আর একটু সহজ হয়, সরল হয়, এই দিকটা তুলে ধরতে চাইছি। শর্মী, তুমি এ নিয়ে আর কিছু বলতে চাইবে? একদম, বারাসাতে পানীয় জলের কোনো সমস্যা না থাকলেও কিন্তু নোংরা আবর্জনা বা ভ্যাট ডাম্পিং গ্রাউন্ড, এটার একটা দাবি বারাসাতবাসীর কাছে ছিল, বহুদিন ধরে ছিল। এবং পরবর্তীতে যখন পৌরসভার চেয়ারম্যান আবার পুনরায় নির্বাচিত হলেন, সুনীল মুখার্জি আসলেন, সেখানে অশ্বনী মুখার্জির পরিবর্তন হলো এবং সুনীল মুখার্জি এলেন, তখন কিন্তু তিনি আশ্বাস দিয়েছিলেন ডাম্পিং গ্রাউন্ডে, এবং সেই আশ্বাস মতো বর্তমানে কাজ শুরুও হয়েছে ডাম্পিং গ্রাউন্ডের। তো সেখানে দাঁড়িয়ে বারাসাতবাসী কোথাও গিয়ে একটু আশ্বাস পেয়েছে, তারা এইটুকু প্রতিশ্রুতি পেয়েছে যে না, সেই সমস্যা হয়তো ভবিষ্যতে সমাধান হবে। কিন্তু আরো একদিকে বারাসাতের বেশ কিছু এরকম জায়গা আছে, এমনকি যশোর রোড রয়েছে, বারাসাতের ওপর দিয়ে যশোর রোড যাচ্ছে, বারাসাতের ওপর দিয়ে আরো অনেক জাতীয় সড়ক যাচ্ছে, যেখানে কিন্তু রাস্তার অবস্থা কিছু কিছু জায়গাতে অবশ্যই বেহাল, এবং এটাকেও কোনো এক দিক থেকে যানজটের কারণ হিসেবেও ধরা যেতে পারে। মূল সমস্যা, এবং যদি আমি জল নিকাশি ব্যবস্থার কথা বলি, তাহলে সারা বছর সেটা নজরে না আসলেও বর্ষার সময় কিন্তু পড়া নাড়ে অবশ্যই বারাসাতবাসীর দরজায় যে হ্যাঁ, বারাসাতে জল নিকাশি ব্যবস্থা, যে ড্রেনেজ সিস্টেম আছে, সেগুলো আরো ভালো হতে পারে, আরো উন্নয়ন দরকার আছে। বেশ, শর্মী, তোমাকে বলতে চাইবো যে দেখো, তুমি বারাসত কেন্দ্রিক কথাবার্তা বললে, বারাসতের মানুষের সমস্যার কথা বললে, সমগ্র উত্তর 24 পরগনার যে আরও 32টা বিধানসভা আসন রয়েছে সেগুলো নিয়ে ক্রমপর্যায়ে আমরা আলোচনা করব। তার মধ্যে প্রাথমিকভাবে তোমাকে আমি অনুরোধ করব যে প্রত্যেক দিন যখনই আমাদের এই অনুষ্ঠান সরাসরি থাকবে, চেষ্টা করব তোমার সঙ্গে কথা বলার, তখন অন্তত 4টি থেকে 6টা বিধানসভা আসন ধরে যদি একটু কথা বলতে পারো, আর বিশেষ করে কোন বিধানসভা আসনগুলোর দিকে বেশি নজর রয়েছে মানুষের, সেই বিধানসভা কেন্দ্রগুলো এবং সমস্যা ক্লিষ্ট যে সমস্ত বিধানসভা আসন, সেটা তুমি তোমার মতন করে স্থির করে নিও, আমরা আলোচনায় সেগুলো তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে তোমাকে অনেক ধন্যবাদ জানাবো শর্মী। আমরা কথা বলছিলাম উত্তর 24 পরগনা থেকে আমাদের প্রতিনিধি শর্মী পালের সঙ্গে, এবং বারাসত অর্থাৎ উত্তর 24 পরগনা বিধানসভা একটি বিধানসভা কেন্দ্র, সেখানকার মানুষের সমস্যা এবং মানুষ কি ভাবছেন এ নিয়ে কথা বলতে চাইছেন, এবং যেমনভাবে এই এসআইআর এবং মতুয়া ভোটের কথা শর্মী তুলে ধরলেন, নিশ্চিতভাবে এটা বলা যেতে পারে যে এবারের ভোটে কিন্তু শুধুমাত্র মতুয়া কেন্দ্রিক বিষয় যদি হয় তাহলে ওখানে একটা গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে, একটা ইস্যু অবশ্যই করে হতে চলেছে। তার পাশাপাশি অন্যান্য যে ইস্যুগুলো রইল সব জায়গায় সেটা ইস্যু না হলেও, যেমন ট্রাফিক, যানজট, এই সমস্ত বিষয় ওখানকার একটা স্থায়ী সমস্যাই বটে, এবং তার সুরাহা হওয়া প্রয়োজন। জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি এই ইস্যুটাতে। আচ্ছা, আপনাদের অনুষ্ঠান যখন শুরু করেছিলাম সঞ্জীব, আমরা কথা বলছিলাম যে বাঁকুড়া দিয়ে আজকে শুরু করব, যে কোনো কারণেই হোক আমরা বাঁকুড়া দিয়ে শুরু করতে পারিনি, আমাদের শর্মীকে দিয়ে শুরু করতে হলো উত্তর 24 পরগনা। এবার কি আমরা বাঁকুড়ার দিকে যেতে পারি? অবশ্যই, আমার মনে হয় আমাদের সাথে প্রতিনিধি আছেন বাঁকুড়া থেকে, আমাদের সাথে আছেন এমডি শাহজাহান আনসারি, আমাদের প্রতিনিধি বাঁকুড়া থেকে সরাসরি আছে এই মুহূর্তে। বেশ, তো শাহজাহান,
তোমাকে স্বাগত এক্সপ্রেস নিউজের এই বিশেষ ভোট ভিত্তিক অনুষ্ঠান বাংলার ভোট যুদ্ধে। আমি তোমার কাছে জানতে চাইছি শাহজাহান, যে বাঁকুড়ায় 12টি বিধানসভা আসন রয়েছে এবং বাঁকুড়ার মূলগত কিছু সমস্যাও রয়েছে। দেখো, বাঁকুড়া পিছিয়ে থাকা একটি জেলা, এটা তালিকাভুক্ত এরকম ভাবেই আর কি। আমি তোমার কাছে জানতে চাইছি যে বাঁকুড়ার যে বিধানসভা 12টি আসন রয়েছে, গতবারের চিত্রটা কি ছিল, এবার কি হতে চলেছে, আর 12টা আসন নিয়েই তুমি কথা বলবে এই মুহূর্তে আমি চাইছি না। তুমি 3-4টে বিধানসভা আসন নিয়ে কথা বলতে পারো, যেমন ধরো বাঁকুড়া সদর নিয়ে তুমি বললে, বর্জরা নিয়ে একটু জানালে, ছাতনা, শালতোড়া এগুলো নিয়ে একটুখানি এখানকার মানুষের মূল সমস্যাগুলো জানতে চাইবো। প্রথমে বাঁকুড়ার সামগ্রিক সমস্যা কি? একদমই, বাঁকুড়া জেলার 12টি বিধানসভা, গতবারে 8টি বিরোধী এবং 4টি শাসক দল। এখন সাধারণ মানুষের, হ্যাঁ, তারপরে এখন সমস্যা, সাধারণ মানুষের সমস্যা জল নিকাশি এবং বাঁকুড়া পৌরসভা সদরে যে জল নিকাশি এবং রাস্তাঘাট প্রচন্ড খারাপ। এর সাথে বাঁকুড়ার যে বর্জরা বিধানসভা শিল্পাঞ্চল, দেখতে পাওয়া যাচ্ছে পরিযায়ী শ্রমিকের মতন বাইরে কাজে যেতে হচ্ছে, শিল্প নেই। এর সাথে শালতোড়ার দিকেও শিল্প নেই, পরিযায়ী শ্রমিকের মতন বাইরে কাজে যেতে হচ্ছে। খুব বড় এটা সমস্যা বাঁকুড়ার মধ্যে রয়েছে। কর্মসংস্থান একটা ইস্যুর কথা তুমি বললে, একই সঙ্গে এটাও বললে যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে বাইরে যেতে হচ্ছে। আবার এমনও শুনেছি যে সামান্য কর্মসংস্থান হয় সেখানে স্থানীয়দের কাজের সুযোগ ঘটে না। এমনটা কি সত্যি? একদমই তাই। এমনটা কেন হয় শাহজাহান? কাটমানির ইস্যু, শাসক দলের কাটমানির ইস্যুর জন্য অনেকেই আছে, মানে সাধারণ মানুষ কাজে পায় না। যারা কাটমানি দিতে পারে তাদের জন্য কাজ। শাহজাহান, দেখো, বাঁকুড়ার সামগ্রিক উন্নয়নের কথা বলতে গেলে তুমি 8-4 একটা ফলের কথা জানালে, এবং আমি যা জেনেছি এবার এটা 8-4 থাকবে না, সম্ভবত 6-6 হয়ে যেতে পারে। তো যাই হোক, এ তো সময় বলবে যে ফলটা কি হবে। কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট, যে বিরোধী দল থেকে যারা বিধায়ক হয়েছেন তাদের সঙ্গে কথা বলে বিভিন্ন সময় যেটুকু জেনেছি, তারা বারবার বলেন যে এই রাজ্যে বিরোধী বিধায়ক হিসেবে কাজ করাটা খুব কঠিন। তাহলে যদি তা সত্যি হয়ে থাকে, এটা তুমি ঠিক করে বলতে পারবে, যদি তা হয়ে থাকে, তার মানে এই গত 5টা বছরে উন্নতির কথা যদি বলি, খুব একটা তো হয়ে ওঠেনি বাঁকুড়ায়, তাই কি? না, একদমই তাই। শাসক দল এবং বিরোধী থাকার কারণে, মানে আমার বাঁকুড়া বিধানসভার বিজেপি বিধায়ক যে কোনো কাজের ক্ষেত্রে শাসক দলের সমস্যার প্রবলেম হতে হয়, এবং শাসক দল যেটা করতে চায় সেটা বিজেপির দিক থেকে প্রবলেম ক্রিয়েট আসে। কেমন বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে বিজেপির যে বিধায়ক, তিনি ওভারব্রিজ এবং আন্ডারপাস এসব জিনিস করেছে। একদমই। শাহজাহান, আমি তোমাকে একটু মনে করিয়ে দেবো, যেরকমটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাঁকুড়া থেকে একদম বিজেপি প্রার্থী যিনি আছেন এই মুহূর্তে, নীলাদ্রি শেখর দানা, এবং তৃণমূল থেকে অনুপ মণ্ডল, এদের কাছ থেকে তুমি কি প্রতিক্রিয়া পাচ্ছ এই ঠিক এই একই বিষয় নিয়ে? একদমই তাই। মানে বিজেপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এবং তৃণমূলের কাছ থেকেও প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ চাইছে প্রতিশ্রুতি নয়, উন্নয়ন চাইছে, সরাসরি উন্নয়ন, যাতে কাজ হয়। এবার বিজেপি বাঁকুড়া বিধানসভা কার দখল হয় সেটা ভোট গণনার পরে জানা যাবে, কিন্তু তার আগে সাধারণ মানুষের বক্তব্য যে প্রতিশ্রুতি নয়, উন্নয়ন। আর যেভাবে মানে বেশ শাহজাহান, দেখো, যেটা মানুষের অভিযোগ, যা কথা বলে জানতে পেরেছি বিভিন্ন সময়ে, এই ভোটের প্রাক ভোট মুহূর্তে যা জানতে পেরেছি, দেখো, মানুষ বলছেন যে যা কিছু উন্নয়ন হচ্ছে সেটা হচ্ছে বাঁকুড়া সদরে, আর বাঁকুড়া সদর ব্যতি রেখে বাকি যে জায়গাগুলো রয়েছে সেখানে উন্নয়ন মানে ওই ছিটে ফোটা এরকমটা শুনতে পাচ্ছি। একই সঙ্গে তুমি কর্মসংস্থানের কথা আগেই বলেছ, বর্জরা শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও এখানে স্থানীয়দের কর্মসংস্থান সুযোগ খুব একটা হচ্ছে না। এটা কি সরকারি ব্যর্থতা নাকি নীতির সমস্যা, কি মনে হয়? এটা সরকারের সমস্যা নয়, নীতির সমস্যা।
একটু বুঝিয়ে বলবে? বিষয়টা হচ্ছে কাটমানির ইস্যু। যে কোনো শিল্পাঞ্চল বা যে কোনো কারখানাতে কাজের ক্ষেত্রে মানে যেখানে লোকাল লোকাল যে পাবলিক থাকে তাদেরকে নেওয়া হয় না বিভিন্ন ঝামেলার ক্ষেত্রে বা কোনো কিছু ইস্যুর জন্য, তাদের কাটমানি দেওয়া কাটমানির ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী প্রচারে এসেছিলেন শিল্পনগরী দুর্গাপুরে, ঠিক এই রকম একটা বিষয়কে তিনি অ্যাড্রেস করেছেন যে স্থানীয়দের কাজের সুযোগ করে দিতে হবে। বাঁকুড়ার ক্ষেত্রেও যেমন শিল্পনগরী দুর্গাপুরের ক্ষেত্রে যেমন এটা সত্যি, নিশ্চিত করে বাঁকুড়ার জন্যও এটা সত্যি। আচ্ছা দেখো, তুমি এই যে বললে পরিযায়ী শ্রমিকের কথা, ছাতনা বিধানসভা কেন্দ্র, যেহেতু তোমার সাথে আজ কথা বলছি বাঁকুড়া, বড়জোড়া, ছাতনা, শালতোড়া এগুলো নিয়ে, তাই এখানকার আঞ্চলিক সমস্যাগুলোর কথা আমি তোমার কাছে তুলে ধরছি। দেখো, ছাতনায় কর্মসংস্থানের অভাবে মানুষকে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে যেতে হচ্ছে। এটা কতখানি ঠিক এবং এটা রুখতে বিধায়ক কতখানি সক্রিয় ভূমিকা রেখেছেন, শাসক দল তাদেরই ভূমিকা কতখানি গুরুত্বপূর্ণ দেখেছো? একদমই শালতোড়ার যে পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে কাজে যাচ্ছিল, তার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন এবং সেখানকার পাথর যে শিল্প, পাথর সেখানে চালু করার কথা বলে গেছেন, কিন্তু তা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। কিন্তু তার জন্য পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে আমি একটুখানি বলি শাহজাহান, আমারই একটু বলতে ভুল হলো, বিষয়টা মূলত ছাতনার। আর শালতোড়ার যেটা হচ্ছে সেটা তো খনিজ সম্পদ রয়েছে, কিন্তু তা কাজে লাগিয়ে কাজের সংস্থানটা যথাযথ হচ্ছে না। আমার বলাটা তোমাকে ভুল হয়েছে, এইভাবে বলি যে ছাতনাতে কিন্তু কর্মসংস্থান নিয়ে সমস্যা রয়েছে, এখানকার লোকজনকে পরিযায়ী হিসেবে বাইরে কাজ করতে যেতে হচ্ছে। আর শালতোড়ার কথা যদি বলি, খনিজ সম্পদ রয়েছে কিন্তু সেটাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের সেভাবে বিকাশ হচ্ছে না। আমি কি ঠিক বলছি? একদমই একদমই ঠিক দাদা। হ্যাঁ, একটু তুমি শালতোড়ার চিত্রটা তুলে ধরতে পারবে? শালতোড়ায় যে পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে ভোটের আগে বাইরে কাজে যাচ্ছে এবং বিভিন্ন ইস্যুতে বিধায়করা এবং যে গ্রামের নেতারা তারা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, কিন্তু প্রতিশ্রুতি এখনো পর্যন্ত কাজে লাগেনি। তাই সাধারণ মানুষ চাইছে প্রতিশ্রুতি নয়, সরাসরি উন্নয়ন চাই। বেশ, সরাসরি উন্নয়ন চাই। তাহলে যখন বিজেপির বিধায়ক রইলেন, তারা জয়লাভ করলেন, কিন্তু মানুষের যে আশা বা প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়নি, এটাই কি ধরে নেব? একদমই একদমই। তাহলে এবারের নির্বাচনে মানুষ যে যা বলছেন ছাড়ো, তুমি তোমার চিন্তা ভাবনা থেকে বলো তো মানুষ কি চাইছেন, কি পরিস্থিতি হতে চলেছে? ডাবল ইঞ্জিন সরকার নাকি অন্য কিছু? মানুষ চাইছে ডবল ইঞ্জিন সরকার হোক, কিন্তু যেটা হওয়া দরকার যেন উন্নয়ন হয়, প্রতিশ্রুতি নয়। সাধারণ মানুষ মানে প্রতিশ্রুতি নিয়ে নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ জমে গেছে। দেখো, এটা তো একটা সমস্যা। শাসক দল এক দলের, বিরোধীরা ওখানে জয়ী, অতএব উন্নয়ন হলো না, তাহলে তো একটা সিদ্ধান্ত নেওয়ার জায়গা আছে। এবার ভোটের হাওয়া কি বলছে ওখানে? কিছু কিছু ক্ষেত্রে চাইছে যে ডবল ইঞ্জিন সরকার হোক। আচ্ছা, বেশ, ডাবল ইঞ্জিন সরকার হোক। আচ্ছা শাহজাহান, তোমাকে এই মুহূর্তে ছেড়ে দিচ্ছি। পরবর্তীতে পরবর্তী পর্বে তোমার সাথে আবারও যোগাযোগ করব, আমাদের দর্শকদের আরো বিস্তারিত জানাবে বাকি যে বিধানসভা আসনগুলো রয়েছে সেই বিধানসভা আসনগুলোর হাল হকিকত, মানুষের চাওয়া পাওয়া তাতে কতখানি ফারাক, মানুষকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা কতখানি পালন করেছেন জনপ্রতিনিধিরা, এই সমস্ত বিষয়ে আরো বিস্তারিত তোমার কাছে জানতে চাইবো। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি শাহজাহান, অনেক অনেক ধন্যবাদ। সঞ্জীব, দেখো, আমরা কথা বলছিলাম বাঁকুড়া নিয়ে, বাঁকুড়ার মূল সমস্যার জায়গা যেটা গোড়াতেই বলছিলাম, কর্মসংস্থান। আর একটা পিছিয়ে থাকা জেলা তো, এবং জঙ্গলমহল, আদিবাসী অধ্যুষিত এলাকা, তাদের জনজীবনে বৈচিত্র্যও রয়েছে অনেক, জীবনশৈলী আলাদা, এবং এই সমস্ত কিছুকে নিয়ে বাঁকুড়া একটা অদ্ভুতভাবে, আমার মনে হয় সামগ্রিক যে ভারতীয় চিত্র আছে না, যে বিবিধতা, এই বিবিধতার বৈচিত্র্যটা কিন্তু বাঁকুড়ার মধ্যেও রয়েছে। মজার কথা কি দেখো, বাঁকুড়াতে নারী পুরুষ শিক্ষার হারের অনুপাতের কথা যদি বলি, এখানে কিন্তু পুরুষ এগিয়ে, এবং একটা বিস্তর ফারাক রয়েছে এই নারী এবং পুরুষের অনুপাতে, যা কিনা ওই জেলার সামগ্রিক চিত্রটাকে কোথাও হলেও একটু পিছিয়ে দেয়। কিন্তু শিক্ষাক্ষেত্রের কথা যদি বলি, প্রত্যেক বছর দেখবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার পর মেরিট লিস্ট যেটা, সেখানে কিন্তু কম বেশি 3 জন 4 জন
দেখা যায় একদম। যারা বাঁকুড়া থেকেই উঠে আসে। সার্বিক পাশফেলের চিত্রটা অতটা উল্লেখযোগ্য না হলেও এই বিষয়গুলো কিন্তু বাঁকুড়াতে রয়েছে। চিকিৎসা ক্ষেত্রের কথা যদি বলি, স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে কিছু কিছু প্রশ্ন আছে, আজ আর সেই কথাগুলোতে যাচ্ছি না। তার কারণ হচ্ছে পরবর্তীতে আবারও যখন বাঁকুড়ার কথা হবে, আবারও যখন শাহজাহানের কাছে যাব, তখন জানার চেষ্টা করব যে ঠিক সেই জায়গাগুলোর চিত্র কেমনটা রয়েছে, কি পরিস্থিতির মধ্যে মানুষ দিন কাটাচ্ছেন। কৃষি ভিত্তিক জেলা, যেখানে 70% মানুষ কৃষি কাজের সঙ্গে যুক্ত, অতএব কৃষি নিয়ে কথা হবে না, জলসেচ নিয়ে কথা হবে না, খরা নিয়ে কথা হবে না বাঁকুড়ার, এ তো হতে পারে না। বাঁকুড়ায় এমনও একাধিক বিধানসভা ক্ষেত্র আছে যেখানে গ্রীষ্মকালে পানীয় জলের প্রকট সংকট দেখা যায়, মারাত্মক সংকট দেখা যায়, যা মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। তাই জল সংকটের চিত্র বাঁকুড়ার একটা অন্যতম দিক এবারের নির্বাচনে হতে চলেছে। আমরা সেদিকেও নজর রাখবো। সঞ্জীব, এবার একদমই আমাদের সময় হয়েছে পরবর্তী জেলার দিকে নজর রাখার। অবশ্যই আমরা পরবর্তী জেলার দিকে নজর রাখবো। আমরা চোখ রাখবো মালদার দিকে। মালদা যেরকমটা আমরা শুরু করেছিলাম যে মালদায় কিন্তু বিশেষ আজকে জনসভা ছিল, একদম শুরুতেই যেরকমটা দেখতে পেরেছি রাহুল গান্ধী জনসভা দিয়ে কিন্তু সেখানে শুরু হয়েছিল এবং সেই চিত্র আমরা দেখতে পেরেছি এক্সপ্রেস নিউজের না, পর্দায়। রাহুল গান্ধীর জনসভা দিয়ে শুরু হয়েছিল তা নয়, বিষয়টা হচ্ছে রাজ্যে কংগ্রেসের হয়ে প্রথম প্রচারে একদমই প্রথম। রাহুল গান্ধী একদমই। এবং প্রদেশ কংগ্রেস, জাতীয় কংগ্রেস বলি, যে এবারের নির্বাচনে একক শক্তিতে লড়াই করছে, কতখানি প্রভাব ফেলতে পারবে না পারবে তার উত্তর তো লুকিয়ে আছে সময়ের গর্ভে। তবে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ওয়াডরা, এরা কংগ্রেসের পালে কতটা হাওয়া এনে দিতে পারেন তার একটা কিন্তু আজকে পাওয়া গেল। এবং কংগ্রেস যেহেতু এবার একক শক্তিতে লড়ছে, কি পরিস্থিতি হতে পারে তার একটা আন্দাজ কিন্তু এই সভা থেকে পাওয়া গেল। আমি আমাদের সাংবাদিক চেষ্টা করব, যদি ওর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়, সারু ইসলাম, অন্যথায় আমরা দেখানোর একটু চেষ্টা করি যে আজ যে পরপর জনসভা ওখানে হয়েছে, শুধুমাত্র কি রাহুল গান্ধীর জনসভা হয়েছে ওখানে নাকি আর কারোরও? সঞ্জীব, একদমই রাহুল গান্ধী জনসভা তো হয়েছে এবং তার সাথে পাশাপাশি অনেক রকমের জনসভা সেখানে হয়েছে। অমিত শাহ জিও সেখানে কিন্তু অবশ্যই জনসভা কেন্দ্রীয় করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনসভা করেছেন এবং আপনাদের যেটা বারবার বলছে, আপনারা ইতিমধ্যেই অবগত, উত্তরবঙ্গের দিকে কিন্তু বিশেষ নজর রয়েছে বিজেপির। তার কারণ হচ্ছে উত্তরবঙ্গকে বঞ্চিত করা হয়েছে, বঞ্চনা করা হয়েছে, এই ইস্যুটাকে সামনে রেখে কিন্তু বিজেপি এবারের নির্বাচনে উত্তরবঙ্গে একেবারে প্রচারের ঝড় বইয়ে দিচ্ছে। শুধু অমিত শাহজি নয়, আপনারা জানেন যে একটা দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেখানে রোড শো, র্যালি, জনসভা এগুলো করে গিয়েছেন, প্রতিশ্রুতি ভরপুর দিয়েছেন, যার কতটা মানুষ বিশ্বাস করেছেন কতটা করেননি সে তো ইভিএমে বোঝা যাবে। কিন্তু একটা কথা মানতেই হবে যে বিজেপি এবার অন্তত গতবার যা ভুল হয়েছিল তার থেকে শিক্ষা নিয়েছে এবং তাদের সংকল্পপত্র বলুন, ইস্তাহার বলুন, তার মধ্যে কিন্তু সেই চিত্রটা রাখা রয়েছে যে মানুষের অসুবিধের জায়গাটা বুঝে সেখানে কিন্তু একটা দিশা নির্দেশ দেওয়ার চেষ্টা হয়েছে। সঞ্জীব, আজ সভা করেছেন ওখানে অমিত শাহ, সভা করেছেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য বিজেপির সভাপতি। এবং বিষয়টা হচ্ছে কি, যখন সেখানে এরকমটা আমি শুনেছি, আমার কাছে ভিজুয়াল নেই, যদি থাকে এসে থাকে এখনো পর্যন্ত তাহলে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখন প্রদেশ কংগ্রেস সভাপতি, তার সঙ্গে রয়েছেন রাহুল গান্ধী এবং যারা জনপ্রতিনিধিত্বের এই নির্বাচনে লড়াইয়ে দাঁড়িয়েছেন, সারিবদ্ধ মুখ এক এক করে আমরা দেখতে পাচ্ছি। রাহুল গান্ধী একেবারে শিরোমণি, মানে মধ্যমায় অবস্থান করছেন, মধ্যমণি হিসেবে চারপাশে দাঁড়িয়ে রয়েছেন। আমরা প্রদেশ কংগ্রেস সভাপতিকে দেখতে পাচ্ছি, মৌসুম বেনজির নূরকে দেখতে পাচ্ছি, যারা এবারের নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ। আপনারা আজ প্রথম রাহুল গান্ধীর জনসভা ছিল প্রদেশ কংগ্রেসের হয়ে, আর ভিড়টা কেমন দেখুন। এবার এর মধ্যে অনেকে বলতে পারেন যে লোক নিয়ে আসা হয়েছে, এভাবে হয়েছে, ওভাবে হয়েছে, অনেক কিছু কথা বলার জন্য বলা যায়, হয়তো কখনো কখনো হয়েও থাকতে পারে, কিন্তু যে সামগ্রিক চিত্রটা চোখে পড়ছে দেখুন, মানুষের যথেষ্ট ভিড় রয়েছে, অর্থাৎ কোথাও না কোথাও একটু উৎসাহ রয়েছে। আর এবারের নির্বাচনে যেহেতু কংগ্রেস একক শক্তিতে লড়াই করছে, তাই এক অর্থে আমি তো বলবো এটা কংগ্রেসেরও অ্যাসিড টেস্ট,
তাদের জনসমর্থন, জনভিত্তি এই মুহূর্তে কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে তার একটা চিত্র পাওয়া যাচ্ছে। এর কিছুটাও যদি ইভিএমে প্রতিভাত হয় তাহলে কংগ্রেসের জন্য হয়তো 4 তারিখে কিছু সুসংবাদ থাকবে। একদমই সেরকমটা পাশাপাশি আমরা দেখতে পেরেছিলাম যখনই রাহুল গান্ধীজি যখনই সভায় বক্তব্য পেশ করছিলেন তার পরবর্তী কিছু পরিকল্পনার দিকেও তিনি দেখেছি সেরকমটা বক্তব্য রাখছিলেন এবং পাশাপাশি তিনি কিন্তু প্রচণ্ডই আশাবাদী। সঞ্জীব শোনো, যে কোনো নির্বাচনে যে কোনো দল তাদেরকে বলতেই হয় যে তারা আশাবাদী, তারা জয়লাভ করবেন। তার ভিতরে কতখানি সার শূন্যতা আছে, কতখানি ভিত্তি আছে, এগুলো সময়ের ব্যাপার। আমি তো এই বাংলার ভোট যুদ্ধে আপনারা দেখেছেন হয়তো এসইউসিআই পার্টিও দাবি করছে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এখন সত্যি কথা বলতে গিয়ে তারাও তো জানেন যে এই নির্বাচনে যদি হার জিতের প্রশ্ন আসে তাহলে জিতের ডালা তাদের দিকে কতখানি ভরবে সেটা নিয়ে তো সংশয় আছে। এখন বলার জন্য বলা আর কাজের কথা বলা দুটোর মধ্যে তো ফারাক আছে। রাহুল গান্ধীর জনসভা, রাহুল গান্ধীর বক্তব্য আমরা যা দেখলাম, মানুষ শুনছেন এবং লোকজন জড়ো হয়েছিলেন দেখার জন্য। তার পাশাপাশি যে কথা বলতে বলতে মাঝপথে আমি থেমে গেলাম সেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্যের কপ্টার যখন আজ মালদাতে সভা করবার জন্য যায়, নামার মুহূর্তে এরকমটা আমি শুনতে পেয়েছি, হেলিকপ্টারের পাখার বা হাওয়ার দাপটে বেশ কিছু বাড়ির চাল উড়ে গেছে। কেমন? আচ্ছা, তো এক তো মানুষ সমস্যা দীর্ণ, তারপর যদি নতুন করে ভোটের সময় এই সমস্যা আসে, মাথার ছাদ উড়ে যায়, তো ন্যাচারালি এটা একটা সমস্যা। বলছি বটে হেসে, কিন্তু যাদের এরকমটা হয়েছে তাদের জন্য সমস্যা তো বটে। এক তো তীব্র গরম রয়েছে, নিশ্চয়ই করে এরও কিছু প্রতিবিধান বিজেপির তরফ থেকে চিন্তা ভাবনা হবে। এবং আরও একটা মজার কথা দেখুন, রাজনীতির ময়দান তো শ্রমিক ভট্টাচার্যর ওই বক্তব্য যখন চলছে বা হয়ে গেছে তার অব্যবহিত পরেই কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ওই পরিবারগুলোর সঙ্গে দেখা করেছে। নিশ্চয়ই এ নিয়ে কিছু প্রতিবিধান, কিছু সহায়তার কথা বলা হবে, তো সে নিয়ে আরও বিস্তৃত পরবর্তীতে জানাবো। তবে একটু একটু করে ঘড়ির কাঁটা কিন্তু বলে দিচ্ছে ভাই এবার কিন্তু সময় শেষ হয়ে আসছে। সময়ের নিক্তিতেই তো সমস্ত কিছু মাপা হয় এবং অনুষ্ঠানেরও একটা পরিমিতি থাকতে হবে, এর মধ্যেই শেষ করতে হবে। একদম তো সময় একেবারে শেষ হয়ে আসছে। সঞ্জীব, তুমি কি বলতে চাইবে আমাদের দর্শকদের বাংলার ভোট যুদ্ধ এই অনুষ্ঠানে শেষ করবার প্রাক মুহূর্তে কি বলবে? একদমই, আমরা অনেকগুলো প্রশ্নের দিকে এবং অনেকগুলোর উত্তর পেলাম আশা করি, এবং বিশ্লেষণটা মনে হয় কোথাও না কোথাও ঠিক গিয়েছে। অনেকগুলো পরিকল্পনা, অনেকগুলো কষ্টের বিষয়, যেমনটা হচ্ছে গিয়ে জল, আমরা শুনেছি জল সমস্যার কথা আমরা বলেছি প্রথমে মানুষের, সেখানে থেকে রাস্তা থেকে শুরু করে ড্রেন, কিন্তু আরও বিবিধ অনেক রকমের প্রশ্ন আছে, যেমন জনকল্যাণ বনাম কর্মসংস্থা দেখেছি, লক্ষ্মীর ভাণ্ডার মতে অর্থাৎ প্রকল্প বনাম কিন্তু শিল্পায়ন দেখেছি, এরকম ধরনের কিছু বিশেষ দিক। তার পাশাপাশি ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া এসআইআর এবং সিএএ ইস্যু, এরকম আরো অনেক বিবিধ প্রশ্ন ছিল যেগুলো আমরা হয়তো পুরোপুরি আলোচনা করতে পাইনি। অবশ্যই পরবর্তী আলোচনার দিকে হয়তো এই সমস্ত বিষয়গুলো একটা পরিসরের মধ্যে আলোচনা করে নেওয়াটা সম্ভব নয়, অবশ্যই না, একেবারে অসম্ভব বলে কিছু নয়, কিন্তু আজ আমরা করে উঠতে পারলাম না সময়ের অভাবে, এবং আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়েও আলোচনায় আসবো। দেখো, এই যে এসআইআর নিয়ে কিন্তু যে পরিসংখ্যান আমাদের সামনে আছে তাতে করে একটা জিনিস কিন্তু স্থির বলে দেওয়া যেতে পারে, এই যে নাম বাদ যাওয়া, এটা কিন্তু এবারের নির্বাচনে একটা সুদূর প্রসারী প্রভাব ফেলবে, যা আগামী 5 বছরের বাংলার ভোট চিত্র বা ভোট পরবর্তী পর্যায়ের ভবিষ্যৎ তার নির্ধারণে কিন্তু একটা বড় ভূমিকা রাখবে। মানুষের মধ্যে অসন্তোষ আছে, ক্ষোভ আছে, তার পরিণতি ভোট বাক্সে ইভিএমে নিশ্চয়ই দেখা যাবে। তো যাই হোক না কেন সেগুলো মেনে নিতে হবে, নজর রাখতে হবে সেই দিকে। আশু সমস্যা রাজ্যে যা আছে, জেলাওয়ারি যদি আমরা দেখি, জেলা অনুযায়ী এর বিভিন্নতা আছে, সেই বিভিন্নতার মুখোমুখি হয়ে জনপ্রতিনিধিরা ঠিক কী চ্যালেঞ্জ নিচ্ছেন, কতখানি প্রতিশ্রুতি দিয়ে মানুষকে আশায় বাঁধতে তাদের বুকে বল দিতে পারছেন, তার নিরিখেই কিন্তু হবে ভোটদান। খুব স্বাভাবিক প্রক্রিয়ায় ভোট গ্রহণ চলবে, অবাধ সুষ্ঠু, এ নিয়ে নির্বাচন কমিশন পদক্ষেপ নিচ্ছেন
এবং সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এখন দেখার যে 23 তারিখ এবং 29 তারিখ ভোট গ্রহণ কতটা অবাধ, কতটা শান্তিপূর্ণ, কতটা সুষ্ঠু হয়। আশা করি সুষ্ঠু হবে। আজ এখানেই শেষ করব। আমি ভাস্কর ধর এবং আমার সহযোগী সঞ্জীব ঘোষ, আমরা দুজনেই আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, বাংলার ভোট যুদ্ধ থেকে। একই সঙ্গে এটাও বলবো, এক্সপ্রেস নিউজে নজর রাখুন, বাংলার ভোট যুদ্ধ দেখতে থাকুন। আপনাদের উৎসাহ, উদ্দীপনা আমাদের প্রেরণা। দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার। রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।